প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি এবং শুভেচ্ছা নিও। আশা করি তোমরা যেখানেই আছো নিরাপদে আছো, সুস্থ আছো। বরাবরের মতো আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমি মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের জীবনী শক্তি শীর্ষক টপিক নিয়ে আলোচনা করতে বলেছ। তো চলো আমরা আলোচনায় যাই। তো এখানে আমরা দেখছি জীবনী শক্তি। এই জীবনী শক্তি শব্দটাকে যদি দেখি আমরা, জীবন প্লাস শক্তি, জীবনী শক্তি। অর্থাৎ জীবনী শক্তি বলতে আমরা জীবন পরিচালনার যে শক্তি বা যে শক্তির ব্যবহার তাকেই আমরা বোঝাচ্ছি। আমি যদি একটু খুলে বলি, এই যেমন আমি কথা বলছি, বোর্ডে লিখছি, তোমরা উপাস থেকে দেখছো, শুনছো, কথা বলছো, এই সব কিছুই হচ্ছে জীবনী শক্তি। মূলত জীবনী শক্তি বলতে আমরা কোনো নতুন শক্তির কথা বলছি না, শুধুমাত্র জীবদেহে জৈব অণুর, রাসায়নিক অণুর যে বন্ধনের ভাঙন এবং তার ফলে যে শক্তি প্রাপ্ত হচ্ছে সেই শক্তিকেই বলছি। আমি যদি বিষয়টি আরো পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরতে চাই, তোমরা নিশ্চয়ই ডিএনএ এবং আরএনএ এই দুটি শব্দ সম্পর্কে পরিচিত আছো। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এবং আরএনএ এর একটি অন্যতম গাঠনিক উপাদান হলো এ। এ কি হচ্ছে? এ হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিন হচ্ছে একটি নাইট্রোজেন বেস বা নাইট্রোজেনের ক্ষারক। এই অ্যাডেনিন কি করছে? এই অ্যাডেনিন তোমার বিভিন্ন অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট একটি রাইবোজ সুগারের সঙ্গে এবং একটি ফসফেট অণুর সঙ্গে যদি যুক্ত হয় তখন এর নামের পরিবর্তন করছে। সেটা কি হচ্ছে? এই অ্যাডেনকে যে আমি একটা 5 কার্বন যুক্ত আমি ধরে নিলাম, রাইবোজ সুগার। এই অ্যাডেনিন যখন এই রাইবোজ সুগারের সঙ্গে যুক্ত হবে এবং এর সঙ্গে যখন একটা ফসফেট অণু থাকবে তখন একে বলা হবে অ্যাডিনোসিন। তখন এর নাম কি হবে? অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যদি এই অ্যাডিনোসিনের ক্ষেত্রে দেখি, এখানে ফসফেট অণু রয়েছে একটি, তাই একে আমরা বলবো কি বলবো? একে বলবো আমরা এএমপি, অর্থাৎ অ্যাডেনোসিন মনোফসফেট। মনোফসফেট অর্থাৎ একটি ফসফেট অণু রয়েছে, তাই এর নাম হবে এএমপি বা অ্যাডেনোসিন মনোফসফেট। এখন এখানে যদি আমি আরেকটি ফসফেট দেই, আরেকটি ফসফেট অণু যুক্ত করি, তখন ফসফেট অণুর সংখ্যা হলো 2টি। তখন এর নাম পরিবর্তিত হবে, এর নামটা দাঁড়াবে এডিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। অর্থাৎ ফসফেট অণুর সংখ্যা পরিবর্তন হলে এর নামেরও পরিবর্তন হচ্ছে। একইভাবে আমরা যদি ফসফেট অণুর সংখ্যা বৃদ্ধি করে থাকি, এরকম সেটা আমি 5 কার্বন যুক্ত একটি রাইবোজ সুগার এঁকে নিচ্ছি। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারের একটি কাঠামো, যেখানে এক পাশে থাকছে অর্থাৎ 1 নম্বর কার্বনের সঙ্গে থাকছে অ্যাডেনিন। এখানে আমরা সেই ফসফেট অণুগুলো যুক্ত করব। এখানে একটি ছিল, আমরা আরেকটি যুক্ত করলাম, 3টি। তাহলে এই যে 3টি ফসফেট অণু 2টি থেকে 3টি হলো, তখন এর নাম হলো এটি। এটি কখন সম্ভব হবে? যখন আমরা এটিপির সঙ্গে আরেকটি ফসফেট অণু যোগ করে দেব। তাহলে এই যে ফসফেট অণু অর্থাৎ এটিপির সঙ্গে আরেকটি ফসফেট অণু যোগ করে এটিপি তৈরি করলাম, এই প্রক্রিয়াটিকে বলা হয় ফসফোরাইলেশন। অর্থাৎ একে আমরা কি বলছি? ফসফোরাইলেশন। তাহলে এই ফসফোরাইলেশন প্রক্রিয়ায় আমরা এটিপির সঙ্গে আরেকটি ফসফেট অণু যুক্ত করে এটিপি তৈরি করছি। তাহলে এই যে ফসফোরাইলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো, এর জন্য কিন্তু বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়, অর্থাৎ শক্তির প্রয়োজন হয়। এই শক্তি কোথা থেকে আসে? এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমার বাইরে থেকে শক্তি প্রয়োজন। এই শক্তিটা আসতেছে খাদ্য থেকে, অর্থাৎ খাবার হতে প্রাপ্ত।
খাবার হতে প্রাপ্ত, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোই কিন্তু আমার এই ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি থেকে এটিপি তৈরি করতে সাহায্য করছে। তাহলে খাবারের শক্তি আসছে কোথা থেকে? খাবারের শক্তি আসছে মূলত বিভিন্ন ধরনের আমাদের সাইটোপ্লাজমিক যে অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো কি কাজ হলো, এরা যে দেহের মধ্যে যে জৈব অণু থাকে, অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে ইপিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামে এক ধরনের সিস্টেম থাকে। এই ইপিএস কি? ইপিএস মূলত হচ্ছে এক সেট জৈব অণুর সেট। এরা কি করে, কোষের মধ্যে থাকা বিভিন্ন ধরনের আন্ত নির্ভরশীল যে বস্তুগুলো আছে, যেমন গ্লুকোজ C6H12O6, এই গ্লুকোজকে ভেঙে এটিপি তৈরি করা যে শক্তি, সেই শক্তিগুলোকে সংগ্রহ করে। অর্থাৎ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় আমরা একটি এডিপির সঙ্গে একটি ফসফেট যুক্ত করতে যে শক্তি প্রয়োজন, তা মূলত গ্লুকোজ থেকে আসছে, এবং এগুলো আসছে আমাদের কোষের বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমিক অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের সহায়তায়। সেখানে কি রয়েছে? ইপিএস। এই ইপিএস সিস্টেম গ্লুকোজ সহ অন্যান্য যে অভ্যন্তরীণ যে অন্ত বস্তু রয়েছে তাদের ভাঙনের ফলে শক্তি সংগ্রহ করে, যার ফলে এটিপি তৈরি হয়। ঠিক একইভাবে আমি এটিপি তৈরি করার পর এই এটিপি থেকে যদি একটি ফসফেট অণুকে মাইনাস করে দেই, তাহলে কি হবে? পুনরায় এটিপি আমরা পাবো। অর্থাৎ তিনটি ফসফেট অণু থেকে আমরা একটি ফসফেট অণুকে আমরা মাইনাস করে দেব, তাহলে কি আসবে? এটিপি তৈরি হলো। তাহলে এই যে এটিপি থেকে একটা ফসফেট অণুকে বাদ দিয়ে আবার এটিপি তৈরি করলাম, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। অর্থাৎ ডিফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি থেকে একটি ফসফেট অণুকে বাদ দেওয়া হয় এবং এটিপিতে রূপান্তর করা হয়। মূলত ফসফোরাইলেশনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ডিফসফোরাইলেশন প্রক্রিয়া। তাহলে আমরা ফসফোরাইলেশন প্রক্রিয়ায় যেহেতু একটি ফসফেট অণুকে যুক্ত করেছি, এর ফলে কিছু শক্তি এখানে সঞ্চিত হয়েছে। তাই ফসফেট অণুটি যখন ডিফসফোরাইলেশন প্রক্রিয়ায় আবার এটিপিতে পরিণত হবে, তবে নিশ্চয়ই এখানে কি হবে? এই যে জমানো শক্তিটা, সেটা নির্গত হবে। তাহলে এই জমানো শক্তিটা কি হয়ে যাচ্ছে? নির্গত হচ্ছে, শক্তির নির্গমন। শক্তি নির্গমন। এই যে শক্তি নির্গমন, এই শক্তি কোথায় হচ্ছে? ঠিক ধরেছে, এই শক্তি হচ্ছে সেই শক্তি যে শক্তির বিনিময়ে আমি কথা বলছি, বোর্ডে লিখছি, তোমরা শুনছো, তোমরা গান গাইছো, খেলছো, হাসছো, এই সমস্ত কাজ, অর্থাৎ জীবন পরিচালনা আমরা যে কাজগুলো করছি, এটি হচ্ছে সেই শক্তি। আমরা এই শক্তিকেই বলছি জীবনী শক্তি বা বায়ো এনার্জি। তাহলে এই শক্তি কোথা থেকে পাচ্ছি আমরা? মূলত এটিপি থেকে পাচ্ছি। অর্থাৎ এটিপি এখানে কি হচ্ছে? বিনিময় মাধ্যম হিসেবে কাজ করছে। এই এটিপি থেকে, অর্থাৎ যদি আমি 1 মোল এটিপি কে ভেঙে ফেলি, তাহলে কি পাবো? 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলোজুল শক্তি আমরা লাভ করব। কোথা থেকে? 1 মোল এটিপি থেকে। তাহলে এটিপিকে আমরা বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করছি, এবং এই শক্তিকে ব্যবহার করে আমরা জীবন পরিচালনার কাজকে ব্যবহৃত করছি বা জীবন পরিচালনায় ব্যবহার করছি। তো তাহলে তোমরা নিশ্চয়ই এখন জীবনী শক্তি কি, এই বিষয়টি একটু বুঝতে পেরেছো। আসলে এই যে এটিপিকে ভেঙে আমরা এটিপি তৈরি করলাম, বা এটিপিকে ভেঙে এটিপির সঙ্গে ফসফেট অণু যুক্ত করে আবার এটিপি তৈরি করলাম, এই প্রক্রিয়া কিন্তু একবার চলে না, এটা চক্রাকারে আমাদের দেহের মধ্যে চলতেই থাকে। তোমরা যদি খেয়াল করো, আমাদের কি হয়? আমাদের মোবাইল ফোনের ব্যাটারি অর্থাৎ চার্জ শেষ হয়ে গেলে আমরা পুনরায় কি করতে পারি? রিচার্জ করতে পারি, তাহলে ফোন আবার কাজ করে। ঠিক একইভাবে এই প্রক্রিয়াটা ননস্টপ চলতে থাকে, অর্থাৎ এটি একটি রিচার্জেবল ব্যাটারির ন্যায় এই প্রক্রিয়াটি চলতে থাকে। এখন তোমরা প্রায় একটি প্রশ্নের সম্মুখীন হও, বা অনেকেই হয়তো বা পরীক্ষায় এই প্রশ্নটি দেখেছো, যে এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়? তাহলে আমরা কি দেখলাম? যে এখানে এটিপি কে ভেঙে আমরা যে শক্তি পাচ্ছি, যে শক্তি নির্গমন হচ্ছে, সেই শক্তি হচ্ছে জীবনী শক্তি, অর্থাৎ জীবন পরিচালনায় সেই শক্তি ব্যবহার করছি। অর্থাৎ এখানে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে এটিপি কে। আমরা যদি
কোনো রেস্টুরেন্টে খেতে যাই বা তোমরা যদি খেতে যাও, আমরা কি করি? চা, কফি, ভাত, রুটি যাই খাই না কেন, এর বদলে আমরা দোকানদারকে কি করি? পে করি, অর্থাৎ একটা মূল্য পরিশোধ করি। সেটি কিসের মাধ্যমে? অবশ্যই টাকা বা পয়সার মাধ্যমে। এক্ষেত্রে আমরা যে জীবনী শক্তি লাভ করছি কার বিনিময়ে? এটিপি এর বিনিময়ে। সুতরাং এটিপিকেই আমরা কি বলছি? এখানে সেই বিনিময়ের মাধ্যম অর্থাৎ মুদ্রা হিসাবে তুলনা করতে পারি। তাই এটিপিকেই কি বলা হয় থাকে? জৈব মুদ্রা বা এনার্জি কয়েন বা বায়োলজিক্যাল কয়েন। এই জন্য এটিপিকে কি বলা হচ্ছে? এটিপিকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। আর এটাকে কি করতে পারি আমরা? এনার্জি কয়েনও বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এটিপিকে কেন বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলছি? আশা করি পরবর্তীতে তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারবে। এখন একটা প্রশ্ন থেকে যায় যে আমরা যে এই চক্র সম্পূর্ণ করলাম, বাইরে থেকে শক্তি সরবরাহ করলাম, অর্থাৎ খাবার থেকে শক্তি পেলাম, তাহলে এই খাবারের মধ্যে শক্তি আসলো কোথা থেকে? তোমরা সবাই জানো যে আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, অর্থাৎ সৌরশক্তি হচ্ছে সকল শক্তির উৎস। তাহলে এই সৌরশক্তি থেকে খাবার শক্তি সংগ্রহ করেছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করলো? আমরা যে জীব সম্প্রদায় সবাই কি সৌরশক্তিকে ব্যবহার করতে পারি? সবাই পারি না। কারা পারি? শুধুমাত্র সবুজ উদ্ভিদ বা উৎপাদক শ্রেণী। তারা সবুজ উদ্ভিদকে সৌরশক্তিকে ব্যবহার করে শক্তিকে সঞ্চয় করতে পারে। আর আমরা যারা প্রাণীরা আছি তারা, তোমরা সবাই জানো, আমরা হচ্ছি পরভোজী, অর্থাৎ আমাদের এই খাদ্যের জন্য বা শক্তির জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। সুতরাং সূর্য থেকে প্রাপ্ত শক্তি উদ্ভিদ সংরক্ষণ করছে, সেই শক্তিকে আমরা গ্রহণ করছি। তাহলে সূর্য থেকে সবুজ উদ্ভিদ এই যে শক্তিকে সংগ্রহ করলো বা আহরণ করলো, এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। এটিও একটি গুরুত্বপূর্ণ টপিক। আমি খুব সংক্ষেপে তোমাদের সালোক সংশ্লেষণ সম্পর্কে কিছু জানাতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস নিয়ে। তো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, তো এই সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হচ্ছে একটা বিক্রিয়া, জৈব রাসায়নিক বিক্রিয়া। এখানে জারণ এবং বিজারণ ঘটে, তাই আমরা জারণ বিজারণ বিক্রিয়াও বলতে পারি। তো এই বিক্রিয়ায় কি হয়? এই বিক্রিয়ায় উদ্ভিদ মাটিস্থ পানি, বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় বা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। এই গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরির যে প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস প্রক্রিয়া যেহেতু আমরা বলছি একটি জৈব রাসায়নিক বিক্রিয়া, নিশ্চয়ই এর একটি সমীকরণ আছে। আমরা সমীকরণটি দেখে নিই। তোমরা জানো সমীকরণ প্রথম ব্যবহার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সঙ্গে ব্যবহৃত হচ্ছে পানি, এবং কার উপস্থিতি হচ্ছে সানলাইট, এবং কার সাহায্যে? ক্লোরোফিলের সাহায্যে। তখন তৈরি হচ্ছে C6H12O6। আর কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে পানি এবং অক্সিজেন। আমরা যদি সমতা বিধান করি, তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই বিক্রিয়ার সংখ্যা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি আমরা যে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি মিলে সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ সানলাইট এবং ক্লোরোফিলের সাহায্যে 1 অণু গ্লুকোজ তৈরি করছে। এই যে গ্লুকোজ, আমরা এর আগের চক্রে দেখেছি যে গ্লুকোজ বা খাদ্য মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, এবং এখানে বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হচ্ছে, যে অক্সিজেন আমরা গ্রহণ করি, প্রাণীরা বেঁচে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোরোফিল রয়েছে। ক্লোরোফিল আসলে কি? ক্লোরোফিল আসলে হচ্ছে এক ধরনের বর্ণকণিকা বা রঞ্জক কণিকা। এটি কোথায় থাকে? এটি কোষের প্লাস্টিডে থাকে। প্লাস্টিড অর্থাৎ যে প্লাস্টিডে ক্লোরোফিল থাকে সেই প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। তাহলে এই ক্লোরোপ্লাস্ট যুক্ত উদ্ভিদ অঙ্গে, সাধারণত উদ্ভিদের ক্লোরোফিল যেহেতু সবুজ, তাই ক্লোরোপ্লাস্ট হয় সবুজ বর্ণের। তাই
সবুজ উদ্ভিদে আমরা বলেছি। তাই এই ক্লোরোপ্লাস্টযুক্ত সবুজ উদ্ভিদ অঙ্গে এই প্রক্রিয়াটি অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটে থাকে। মূলত কোথায়? সেই সবুজ অংশটা আমরা উদ্ভিদের সেই সবুজ অংশ বলতে উদ্ভিদের পাতাকে বুঝে থাকি। এই পাতার মধ্যেই এই বিক্রিয়াটি সংঘটিত হয়। এই পাতার কোথায় হচ্ছে? এই পাতার মেসোপল টিস্যুতে পাতার সাধারণত পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে এই কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে এবং মূলের মাধ্যমে পানি শোষণ করে উদ্ভিদ। তাহলে এক্ষেত্রে পানি জারিত হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে, তাই একে আমরা জারণ বিজারণ বিক্রিয়াও বলে থাকি। তো সাধারণত এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করাজাত খাদ্য তৈরি হচ্ছে। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুই ভাবে সম্পন্ন হয়, অর্থাৎ দুই ধাপে সম্পন্ন হয়। সেই ধাপগুলো কি কি? প্রথম ধাপ হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ। সেকেন্ড ধাপ হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট ফেজ বলছি আলোক নির্ভর পর্যায় বা আলোক পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বলছি আলোক নিরপেক্ষ ফেজ বা অন্ধকার ফেজ, যেখানে আলোর প্রয়োজন নেই। তো আমরা খুবই সংক্ষেপে এই দুটি পর্যায়ে দেখে নিই, তাহলে সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারব। সেক্ষেত্রে বন্ধুরা, আলোক পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ অর্থাৎ সালোক সংশ্লেষণের এই ধাপে আলো অপরিহার্য, অর্থাৎ এই ধাপে আলোর উপস্থিতি প্রয়োজন। তো এই ধাপে কি হচ্ছে? এই ধাপে আলোর উপস্থিতিতে এটিপি, এনএ, ডিপি, এইচ প্লাস এবং হাইড্রোজেনের তৈরি হচ্ছে। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনএডিপিএস অর্থাৎ বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আমার সূর্যের আলো প্রয়োজন, এবং সেক্ষেত্রে আমরা কি দেখি? সাধারণত এটিপির সঙ্গে এডিপি প্লাস এর সঙ্গে পিআই অর্থাৎ ফসফেট। কোন ফসফেট? ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট যখন যুক্ত হচ্ছে তখন তৈরি হচ্ছে এটিপি। এখানে কি ব্যবহৃত হচ্ছে? লাইট, এবং নিচে ব্যবহৃত হচ্ছে ক্লোরোফিল। তাহলে আমরা এর আগে দেখেছিলাম এটিপির সঙ্গে যখন ফসফেট অণু যুক্ত হয় এটিপি তৈরি হয়, এটা মূলত হচ্ছে ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশন প্রক্রিয়াটি এখানে ঘটছে, কিন্তু কোন পর্যায়ে? আলোর উপস্থিতিতে। আলোক পর্যায়ে যেহেতু, তাই এখানে আলোর উপস্থিতি একান্ত প্রয়োজন। যেহেতু এই ফসফোরাইলেশন প্রক্রিয়াটি আলোর উপস্থিতিতে সংঘটিত হচ্ছে এবং এটিপি উৎপন্ন হচ্ছে, এই জন্য এই প্রক্রিয়াকে বলছি আমরা কি প্রক্রিয়া বলছি? ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন যেহেতু আলোর উপস্থিতি হচ্ছে, তাই একে বলছি আমরা ফটোফসফোরাইলেশন। অর্থাৎ সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া সংঘটিত হয় এবং যে ক্ষেত্রে এটিপি তৈরি হয়, এবং এই এটিপি, এনএডিপিএস এবং এইচ প্লাস এই সমস্ত কিছু সূর্যের যে শক্তি, সেই শক্তিকে এর মধ্যে সংবর্ধন করে এটিপির মধ্যে, এবং সেক্ষেত্রে ক্লোরোফিল অণু সাহায্য করে। কারণ আমরা জানি ক্লোরোফিল এর মধ্যে আলোর ফোটন কণা থেকে শক্তি গ্রহণের সেই সক্ষমতা রয়েছে, এবং এই ক্লোরোফিলের সহায়তায় এটিপি এবং আইপি সংযুক্ত হয়ে এটিপি তৈরির সময় সৌরশক্তির সেই শক্তিসমূহ এটিপির মধ্যে সঞ্চিত হচ্ছে, যার পরবর্তী ধাপে এই এটিপিকে ব্যবহার করে আমরা কার্বনের বিজারণ লক্ষ্য করি। তো এই পর্যায়কে বলছি আমরা আলোক পর্যায় বা আলোক ডিপেন্ডেন্ট ফেজ। এর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। চলো আমরা সেটা দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণ তৃতীয় পর্যায়, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায় বা ডার্ক ফেজ। অর্থাৎ এই পর্যায়ে আলোর প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ অন্ধকার পর্যায়েও সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়াটি হতে পারে। সাধারণত যখন পাতার পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, সেই সময় আলোক পর্যায়ে উৎপন্ন
এটিপি, এনএডিপিএস এবং H+ কে ব্যবহার করে এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটা হয়। অর্থাৎ এক্ষেত্রে যেটা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে আমরা বিজারিত করছি কার সাহায্যে? আলোক পর্যায়ে প্রাপ্ত এটিপি, এনএ, ডিপি, H+ এবং হাইড্রোজেন আয়নকে ব্যবহার করে আমরা কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটাচ্ছি। এখন এই কার্বন ডাইঅক্সাইডের বিজারণ সাধারণত 3 ভাবে হয়ে থাকে। সেগুলো কি কি? প্রথম ধাপ হচ্ছে কেলভিন চক্র, দ্বিতীয় ধাপ হচ্ছে হ্যাস এবং স্ল্যাক চক্র এবং তৃতীয় ধাপ হচ্ছে ক্যাম চক্র অর্থাৎ ক্রাসোলেশন এসিড বিভাগ। তোমাদের মাধ্যমিক পর্যায়ে শুধুমাত্র কেলভিন চক্র এবং হ্যাস এবং স্ল্যাক চক্র নিয়ে আলোচনা করা হয়েছে। তা আমি এখানে খুবই সংক্ষেপে কেলভিন চক্র এবং হ্যাস এবং স্ল্যাক চক্র নিয়ে আলোচনা করছি। শুরুতেই আমরা কেলভিন চক্র সম্পর্কে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্বন বিজারণের অন্যতম একটি গতিপথ হচ্ছে কেলভিন চক্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলভিন কেলভিন এবং তার দুজন সহকর্মী জে ব্যাশম এবং এন্ড্রু বেনসন তারা সম্মিলিতভাবে এই চক্রের আবিষ্কারক। তাই তাদের নাম অনুসারে এই চক্রকে বলা হচ্ছে কেলভিন চক্র। এই চক্রে কার্বন বিজারণের কয়েক ধাপে সম্পূর্ণ হয় এবং এই প্রথম ধাপে যে স্থায়ী যৌগ তৈরি হয় সেটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট পিজিএ অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড নামক একটি স্থায়ী যৌগ গঠন করে। তাই এই চক্রকে আমরা C3 গতিপথ বলে থাকি। এবং C3 গতিপথে যে সমস্ত উদ্ভিদ তাদের কার্বন বিজারণ ঘটিয়ে থাকে তাদেরকে C3 উদ্ভিদ বলা হয় থাকে। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদ, ইদানিংকালে কিছু একবীজপত্রী উদ্ভিদও এই চক্রের কার্বন বিজারণ প্রদর্শন করেছে। নগ্নবীজি, টেরিডোফাইট, শৈবাল সাধারণত বেশিরভাগ উদ্ভিদ C3 গতিপথে তাদের কার্বন বিজারণ ঘটিয়ে থাকে। এবং এই চক্র আবিষ্কারের জন্য 1961 সালে কেলভিন নোবেল পুরস্কার লাভ করেন। সেক্ষেত্রে বন্ধুরা, কার্বন বিজারণের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হ্যাস এবং স্ল্যাক চক্র বা হ্যাস এবং স্ল্যাক গতিপথ। অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এমডি হ্যাস এবং সিআর স্ল্যাক 1966 সালে এই পথ আবিষ্কার করেন। এটি কার্বন বিজারণের নতুন একটি পথ, যেখানে প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 4OA অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। এই চক্রে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে প্রথম স্থায়ী যৌগ। তাই এই চক্রকে আমরা C4 গতিপথ বলে থাকি। সাধারণত যে সকল উদ্ভিদ এই পথে তাদের কার্বন বিজারণ করে থাকে তাদেরকে আমরা C4 উদ্ভিদ বলে থাকি। তাহলে C4 উদ্ভিদ কাকে বলছি? C4 উদ্ভিদ বলছি আমরা সেই সমস্ত উদ্ভিদকে যারা হ্যাস এবং স্ল্যাক অর্থাৎ হ্যাস এবং স্ল্যাক চক্রে তাদের কার্বন বিজারণ ঘটিয়ে থাকে। এরা কারা? এরা হচ্ছে মূলত ভুট্টা, আখ বা ঘাস জাতীয় যে সকল উদ্ভিদ তারা এই পথে তাদের কার্বন বিজারণ ঘটিয়ে থাকে। সাধারণত C4 গতিপথে C3 এবং C4 উভয় চক্রই লক্ষ্য করা যায়। সুতরাং C4 উদ্ভিদ অর্থাৎ C4 উদ্ভিদ যারা তাদের উৎপাদনশীলতা তুলনামূলক বেশি হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা এই আলোচনায় উপকৃত হবে। আগামী দিন নতুন কোনো ক্লাস, নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। সেই কামনায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।